আচ্ছা ধরো তুমি কোনো ভিড় বাসে বা ভিড় ট্রেনে করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর অফিস থেকে বাড়ি ফিরছো। প্রচণ্ড গরম, প্যাচ প্যাচে গরমে পুরো জীবন শেষ হয়ে যাওয়ার উপক্রম। সেই সময় কোনো একজন প্যাসেঞ্জার, তোমার সহযাত্রী হতে পারে বা ওই ট্রেন বা বাসের অন্য কোনো লোক হতে পারে, সে তোমার পা মারিয়ে চলে গেল বা তার নিজের কনুই দিয়েও তোমার পেটে বা কোমরে একটা গুঁতো মারলো। এবার সে গুঁতো মেরে তোমার দিকে এমনভাবে তাকালো যেন গুঁতো খেয়ে তুমি অপরাধ করে ফেলেছো। গুঁতো মেরে কিন্তু সে কোনো অন্যায় করেনি। এবার সে ভুলবশত করতে পারে বা তাড়াহুড়ো ইচ্ছাকৃত লেগে যেতে পারে। তখন তোমার কি মনে হবে? তোমার নিশ্চয়ই মেজাজটি গরম হয়ে যাবে এবং মন থেকে একটা কথাই উঠবে, লোকটা একটু সরি পর্যন্ত বললো না, বা হিন্দিতে যদি বলি সরি বল। অথবা তীব্র গরমে তুমি বাসে বা ট্রেনে যাচ্ছ, তোমার পাশে একজন এসে দাঁড়ালো এবং সে তার পশ্চাৎ দেশ থেকে একটা গন্ধযুক্ত বোমা নিক্ষেপ করলো এবং তার ফলে তোমার জীবন পুরো ওষ্ঠাগ্রত হয়ে গেল। এবং এই কাজটি করে সে তোমার দিকে এমনভাবে তাকালো যেন তুমি অন্যায় করে ফেলেছো, সে কিন্তু কিছু করেনি। তখনও কিন্তু তোমার মনের মধ্যে সেই একই কথার জন্ম হবে, সেই একই কথা তোমার মনের মধ্যে ঘুরপাক খাবে। লোকটা একবার সরি বললো না, হিন্দিতে যাকে বলে সরি বল। দেখো, আজকে আমি এই সরি বল নিয়ে কিন্তু বিশাল কোনো লেকচার দিতে আসিনি। এই সরি বল এটাকে ঘিরে যে রিসেন্ট মুভিটা রিলিজ করেছে জাট, সেই জাট মুভিটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি। কিন্তু এই কথাগুলো বললাম মানে এই নয়, তোমরা ভেবো না যে থাম্বনেলে জাট লিখে এখানে বসে আমি ভাট বকবো। সানির মুভি। তবে ভিডিও শুরুতে একটা কথা বলে দিই, এই সানি নামটা শুনে তোমাদের যাদের যাদের মনে দুষ্টুমিতে ভরা ফানি ফানি চিন্তাভাবনা আসছে, তাদেরকে এখনই বলবো, নয় ভিডিও ছেড়ে চলে যাও, নয় বাস্তবের মাটিতে পা রাখো। কারণ এই সানি সেই সানি নয়। এই সানি কিন্তু মজা দেয় না, বরঞ্চ অন্যায় করলে সাজা দেয়। এবং সেই সাজা কতটা বড় পর্দায় দেখতে সহ্যকর হলো বা অসহ্যকর হলো, সেই নিয়ে আজকে আমার ভিডিও। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে জাট নিয়ে ভাট বকাটাকে তোমাদের কতটা ভালো লেগেছে সেটা আমায় কমেন্টে জানাবে। এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করবে। দেখো, সিকান্দার দেখে মনের মধ্যে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম, সেই ব্যথার রেস কিন্তু আমার এখনও যায়নি। সলমান খানের ওরকম একটা বিগ বাজেট মুভি আমি অনেক আশা নিয়ে গেছিলাম, যদিও লাস্ট কিছু বছর ধরে সলমান খানের ওপর আমি পুরো আশাই ছেড়ে দিয়েছিলাম। কেবলমাত্র পরিচালকের নাম দেখেই আমি মুভিটি দেখতে গেছিলাম। যাই হোক, সিকান্দার প্রসঙ্গে আমার এক্সপিরিয়েন্স আমি ইতিমধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যারা সেই এক্সপিরিয়েন্সটা সম্বন্ধে জানো না বা অবগত নও, তাদেরকে আমি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। অতএব সেই ভাঙা বুকের ব্যথা নিয়ে অতি কষ্টে আমি দেখতে গেলাম জাট, যে মুভিতে অভিনয় করেছেন আমাদের সানি দেওয়াল। এই মুভির যখন অ্যানাউন্সমেন্ট এসেছিল, যখন ট্রেলার এসেছিল বা টিজার এসেছিল, তখন মুভিটা আমার বেশ একটা ডিসেন্ট বলেই মনে হয়েছিল। দেখো, সানি দেওয়ালের মুভি থেকে আমি গল্প সম্বন্ধে বিশাল কিছু এক্সপেকটেশন রাখি না। একটা টিপিক্যাল মশালা মুভি হবে এবং যাতে সানি দেওয়াল লার্জার দ্যান লাইফ কিছু অ্যাক্টিভিটিস করবে। এবং এই মুভিটা দেখার পেছনে সানি দেওয়াল ছাড়াও আরও তিনজনের জন্য কিন্তু মুভিটি আমি দেখেছি। প্রথমজন হচ্ছেন রণদীপ হুদা, দ্বিতীয়জন হচ্ছেন বিনীত কুমার, তৃতীয়জন হচ্ছেন পরিচালক গোপীচাঁদ মালিনী। গোপীচাঁদ মালিনী হচ্ছে সেই পরিচালক যিনি জানেন যে কীভাবে একটা ভালো কমার্শিয়াল মুভি বানাতে হয়। এই ছবির প্রমোশনে এসে সানি দেওয়াল বলেছিলেন যে সাউথের থেকে বলিউডকে শেখা উচিত। আমার মনে হয় তিনি কিছু ভুল বলেননি। কমার্শিয়াল মশালা মুভি কীভাবে বানাতে হয় এই মুহূর্তে বলিউডের যারা ইয়াং পরিচালক আছে তাদেরকে অবশ্যই সাউথের ডিরেক্টরদের থেকে শেখা উচিত। এবং গোপীচাঁদ মালিনীর মতো পরিচালকের কিন্তু আমাদের বলিউডে দরকার। ওনার ক্র্যাক মুভির কথা বলি বা বালুপু মুভির কথা বলি, সেই মুভিগুলো কিন্তু বিশাল যে একদম কন্টেন্ট ওয়াইজ হাইফাই, বিশাল যে একদম অ্যাওয়ার্ড ডিজার্ভ করে তা কিন্তু নয়। তবে সেই মুভিগুলো যদি তুমি একবার দেখো, তোমার টাইমটা কিন্তু সুন্দরভাবে পাস হয়ে যাবে। তুমি কিন্তু একবারও দেখার সময় ঘড়ির দিকে তাকাবে না বা মোবাইলের দিকে তাকাবে না। তো সেই এক্সপেকটেশান নিয়েই কিন্তু আমি জাট মুভিটা দেখতে গেলাম। দেখো, জাটের গল্প সম্বন্ধে বলার মতো কিছু নেই। একজন লোক ট্রেনে করে যাচ্ছিল, তার ট্রেনটা খারাপ হয়ে যায়, সে অন্ধ্রপ্রদেশে একটা ছোট্ট গ্রামে নেমে একটা ধাবায় যায়। কিন্তু তখন মহিলা বললে এখানে ডাল রুটি হবে না, এখানে ইডলি হবে। অন্ধ্রপ্রদেশের গ্রাম, ইডলি সাম্বার এগুলো তো স্বাভাবিকভাবেই পাওয়া যাবে। তো সে ইডলি খেতে বসে, সেই সময় কিছু দুষ্টু লোক আসে, তাদের ধাক্কায় তার ইডলি পড়ে যায় এবং সে তাদেরকে বলে সরি বল। এবং এই সরি বলাকে কেন্দ্র করে পুরো 2 ঘন্টা 34 মিনিটের একটা 10 ঘন্টার সিনেমা আমরা দেখতে পাই। সেখানে সরি বলার জন্যে দুমাদ্দুম সানিপাজি একের পর এক দুষ্টু লোককে কেলাতে থাকে। সানি দেওয়ালের মুভি ক্যালাকেলি থাকবে এবং ক্যালাকেলি থাকবে জেনেই আমি দেখতে গেছি। সুতরাং যদি ক্যালাকেলির অ্যাসপেক্টে বলি, আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এবং সেখান থেকেই শুরু হয় ভিলেনের সঙ্গে পাঙ্গা।
এবং এখানে ভিলেন রূপে আমরা কাকে দেখতে পাই? রণদীপ হুদাকে। এবং এটুকু আমি জোর গলায় বলতে পারি, এখানে সানি দেওয়ালকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, রণদীপ হুদাকে কিন্তু ঠিক সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে, যাকে বলে একদম হাড্ডাহাড্ডি টক্কর। এবং এই জন্যই ছবিটা অত বেশি কিন্তু আমার কাছে মজাদার হয়ে উঠেছে। এবং তার সাথে অবশ্যই এস থামানের বিজিএম। তবে এখানে রণদীপ হুদা যে শুধু ভালো পারফরমেন্স দিয়েছে তা নয়, এখানে রণদীপ হুদার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বিনীত কুমার, যাকে আমরা রিসেন্টলি ছাবা মুভিতে দেখেছি। এবং বিনীত কুমার কিন্তু খুব ভালো একজন অভিনেতা। এবং এই যে ভেরিয়েশান, এই যে ছাবাতে একটা কবির চরিত্র এবং এখানে একটা সো কল টিপিক্যাল দুষ্টু লোক, সেই চরিত্র, তোমরা কিন্তু দুটো চরিত্রের মধ্যে কোনো মিল খুঁজে পাবে না, বা খুব রিপিটেশন বা একই টাইপের অভিনয় কিন্তু মনে হচ্ছে, এই ধরনের কিন্তু কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগবে না। এতটাই সুন্দর, এতটাই দুর্দান্ত অভিনয় করেছে। এক কথায় যদি বলি, ছাবাতে তোমরা তাকে যতবার চুমু খেয়েছো, এই মুভিতে তাকে দেখলে তোমরা খিস্তিই দেবে। এবং অবশ্যই দুষ্টু লোক যখন আছেন, তখন দুষ্টু লোকের সহধর্মিনীও থাকবেন, সেই ভূমিকাতে রেজিনা। এবং রেজিনাও কিন্তু এখানে চুটিয়ে অভিনয় করেছেন। এক কথায় যদি বলি, ভ্যাম্প। বলিউডের মুভিতে আমরা যখন মশালা মুভি দেখি, ভ্যাম্প চরিত্রটা কিন্তু ইদানিংকালে আমরা খুব একটা দেখতে পাই না। 70s, 80s, 90s এই ধরনের প্রচুর মুভিতে ভ্যাম্প থাকতো। সেই চরিত্রগুলো আমরা দেখেছি অরুণা ইরানি, বিন্দু, হেলেন এদেরকে কাজ করতে। তো সেই যে ফ্লেভার, সেই ফ্লেভারটা রেজিনা কিন্তু এখানে ভরপুর আমাদের জন্য উপস্থিত করেছেন। যদি আমি স্ক্রিন প্লের কথা বলি, স্ক্রিন প্লে কিন্তু প্রচণ্ড এনগেজিং, প্রচণ্ড টাইট। দেখো, এই মুভিটা যারা দেখোনি, আমি প্রথম থেকেই বলছি, মুভিটা কিন্তু এমন কোনো মুভি নয় যেটা আউট অফ দ্য বক্স বা এইরকম ধরনের মুভি তোমরা দেখোনি। এই ধরনের মুভি কিন্তু প্রচুর দেখেছো। মুভির ট্রিটমেন্টটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান মুভির ট্রিটমেন্ট টাইপেরই হয়েছে। মুভির শুটিংও হয়েছে অন্ধ্রপ্রদেশে। মুভির ম্যাক্সিমাম স্টারকাস্ট কিন্তু সাউথের, তেলেগু ইন্ডাস্ট্রির। কিন্তু মুভিটার স্ক্রিন প্লে এতটাই এনগেজিং যে তোমরা গল্প বুঝতে পারছো কী হবে, তাও কিন্তু তোমরা দেখছো। এবং মাইথোলজিক্যাল রেফারেন্স, এই মুভিতে বেশ সুন্দরভাবে একটা মাইথোলজিক্যাল রেফারেন্স দেওয়া হয়েছে, রামায়ণের রেফারেন্স। দেখো, ছবির যে ভিলেন, সে হচ্ছে শ্রীলঙ্কা থেকে এখানে এসেছে, একটা সোনার বিস্কুটের লোভ দেখিয়ে সে অন্ধ্রপ্রদেশের 40টা গ্রাম দখল করে নেয়। সেখানকার মানুষদেরকে সবজি কাটার মতো কুচকুচ করে কাটে এবং উদ্দেশ্য একটাই, সেই গ্রামের মাটি, সেই গ্রামের জমিটাকে দখল করবে। সেই মাটির মধ্যে এমন কিছু পদার্থ আছে যেটাকে বিক্রি করলে প্রচুর কোটি কোটি টাকা লাভ করা যাবে। সে হচ্ছে রাবণের পূজারী। এক কথায় যদি বলি, এই মুভিতে তাকে কিন্তু রাবণের সঙ্গে তুলনা করা হয়েছে। উল্টো দিকে আমি যদি সানি দেওয়ালের চরিত্রটার দিকে তাকাই, তার এন্ট্রি হচ্ছে ওং শ্রীরাম এই গানটার সাথে। এক কথায় যদি বলি, আনঅফিসিয়ালি এই মুভিতে তাকে রামের সঙ্গে তুলনা করা হচ্ছে। রাম যাচ্ছে রাবণকে বধ করতে। রামায়ণের যদি গল্প তোমরা দেখো, ওখানেও কিন্তু রাম গেছিল রাবণকে বধ করতে, সীতাকে উদ্ধার করতে। এখানেও কিন্তু রামের যে যুদ্ধ, মানে সানি দেওয়ালের যে যুদ্ধ, সেটা কিন্তু নারীদেরকে রক্ষা করার জন্যে। এখানে বেশ কয়েকজন পুলিশ অফিসারকে দেখানো হবে এবং তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য চরিত্র অভিনয় করবেন সিয়ামি খের। এবং তারা একটা সময় খুব ধর্ষিত হবেন, লাঞ্ছিত হবেন। একটা নারী চরিত্রকে রেপ করে দেওয়া হবে, সে মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। তো এখানেও কিন্তু সেই লড়াইটা কিন্তু সেই নারী চরিত্রকে উদ্ধার করার জন্যে। সুতরাং মুভির মধ্যে কিন্তু এই রামায়ণের সুন্দর রেফারেন্স কিন্তু আমরা দেখতে পাবো। পরিচালক কিন্তু খুব সুন্দরভাবে এই নারী চরিত্রগুলোকে সীতার সঙ্গে তুলনা করেছেন। দেখো, সীতা যেমন পবিত্র সত্ত্বেও তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তাকে অপমানিত হতে হয়েছিল রাবণের হাতে। এখানেও কিন্তু এই নারী চরিত্রগুলোকে অপমানিত হতে হয়েছে রাবণের হাতে। এবং সীতাকে যেমন লঙ্কায় বন্দি করা হয়েছিল, এখানেও কিন্তু এই নারী চরিত্রগুলোকে অপমান করে ফুদার যে বাড়ি, সেখানে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। এবং পরিচালক তার সাথে এটাও বুঝিয়েছে যে আমাদের দেশের প্রত্যেকটা প্রান্তে কোথাও না কোথাও প্রতিনিয়ত মেয়েদেরকে এইভাবে অপমানিত হতে হচ্ছে, কখনো তার নিজের লোকের কাছে, কখনো তার বন্ধুবান্ধবের কাছে, কখনো তার কর্মস্থলে। এবং কর্মস্থলে নারীদের যে লাঞ্ছনা, সেটাও কিন্তু এই মুভির মধ্যে তুলে ধরা হয়েছে। সুতরাং পরিচালক একটা মশালা মুভির মাধ্যমে কিন্তু একটা সুন্দর বার্তা কিন্তু রেখে গেছে, কিন্তু সেই বার্তাটা কখনোই আমাদের এন্টারটেনমেন্টে ব্যাঘাত ঘটায় না। এবং এখানেই আমার মনে হয় পরিচালকের মুন্সিয়ানা। যদিও ফার্স্ট হাফে সরি বলকে কেন্দ্র করা নিয়ে গল্প যেভাবে এগোয়, স্ক্রিন প্লের যে শক্তপোক্ত ভাবটা লক্ষ্য করা গেছিলো, সেকেন্ড হাফে কোথাও গিয়ে একটু নড়বড় হয়ে যায়। তবে এতটাও নড়বড় হয়ে যায়নি যে তোমার ঘুম পাবে বা মোবাইলের দিকে চোখ যাবে বা তুমি বিরক্ত হয়ে সিনেমাটা দেখা বন্ধ করে দেবে। সুতরাং ওভারঅল একটা মশালা মুভি যেরকম ট্রিটমেন্ট হওয়া উচিত, পরিচালক কিন্তু সেই সব মাথায় রেখেই ট্রিটমেন্ট করেছে। এবার সানি দেওয়ালের যদি কথা বলি, এখানে সানি দেওয়ালের ঘায়েল মুভিকে কিন্তু পরিচালক সুন্দরভাবে রেফারেন্স দিয়েছে। দেখো, পরিচালক আগেই বলেছিল যে তিনি সানি দেওয়ালের ভক্ত। তিনি এর আগে বালাকৃষ্ণকে নিয়ে মুভি করেছেন, রবি তেজাকে নিয়ে মুভি করেছেন, তেমনি নর্থে তিনি সানি দেওয়ালের মুভি দেখে বড় হয়েছেন। এবং ঘায়েল একটা থানার সিন ছিল,
যেখানে সানি দেওয়াল এফআইআর লেখাতে যায় একজন পুলিশের কাছে, পুলিশটা তাকে এন্টারটেন করে না। শুধু তাই নয়, পরবর্তীকালে সানি দেওয়ালকে জেলের মধ্যে বন্দি করে দেয় অন্য একটি সিনে, যেখানে সানি দেওয়াল একটা ডায়লগ দেয়, উতারকে ফেক দইয়ে ওয়ার্দি। এবং এখানেও কিন্তু সেই একই ঘটনাকে একটু অন্যরকমভাবে পরিচালক প্রেজেন্ট করেছেন। এখানে একটা থানার সিন আছে, যেখানে সানি দেওয়াল প্রথমে এফআইআর লেখাতে যায় এবং পুলিশ অফিসারটি কোনোভাবেই তাকে এন্টারটেন করে না বা কোনোভাবেই তার কথা শোনে না। এবং একটা সময় খুব বাদ বিতণ্ডা হয়, সেই সময় সানি দেওয়াল ঘায়েলের সেই ডায়লগটাই দেয় যে উত্তরকে ফেক দইয়ে ওয়ার্দি, তোমরা আইনের রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছো, এই ইউনিফর্ম পরার যোগ্যই তোমরা নাও। তো সেই ঘায়েলের রেফারেন্সকে কিন্তু এই মুভির মধ্যে ইউজ করা হয়েছে। শুধু তাই নয়, এই মুভির মধ্যে সানি দেওয়ালের চরিত্রের সঙ্গে বাংলাদেশের কিন্তু সুন্দর নিবিড় যোগাযোগ রাখা হয়েছে। এবং এই পুরো মুভির যে ঘটনাটা দেখায়, সেই মুভির ঘটনাটা কিন্তু একটা দিনের ঘটনা, 10টা ঘন্টার ঘটনা। এবং এই সব কিছুর মাঝে সানি দেওয়ালের যে আইডেন্টিটি, সেটা কিন্তু পরিচালক কিছুতেই রিভিল করে না। এবং এটা যে পরিচালক রিভিল করে না এমন নয় যে আমরা বুঝে গেছি, তা নয়, কিন্তু পরিচালক কিন্তু এখানে সুন্দরভাবে খেলেছে। সানি দেওয়ালের আইডেন্টিটি কিন্তু কোনোভাবেই যারা দর্শক তাদের বোঝার উপায় ছিল না। এবং ক্লাইম্যাক্সের আগে গিয়ে আমরা জানতে পারি সানি দেওয়ালের আসল আইডেন্টিটি, যে সে একজন ব্রিগেডিয়ার। এবং সে যখন যুদ্ধক্ষেত্রে শত্রুদের বিরুদ্ধে দাঁড়ায়, তাকে বলা হয় ওয়ান ম্যান আর্মি, একটা পুরো ব্যাটালিয়ানের সমান তার শক্তি। এবং রণদীপ আইডেন্টিটিও কিন্তু পরিচালক ক্লাইম্যাক্সের আগেই কিন্তু রিভিল করে, সে একজন টেরোরিস্ট। তো ওভারঅল এই যে সাসপেন্স, এই যে দুজনের আইডেন্টিটি, এই জিনিসটাকে কিন্তু বেশ ভালোভাবেই পরিচালক আমাদের কাছে লুকোতে সক্ষম হয়েছে ক্লাইম্যাক্স পর্যন্ত। ক্লাইম্যাক্সের যদি আমি অ্যাকশন দৃশ্যটার কথা বলি, সেখানে হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে, সেই দৃশ্যটায় আমার কিছু কিছু জায়গায় ক্রিঞ্জ লেগেছে। তো সেই দৃশ্যটাকে আরও স্টাইলিশ ওয়েতে করলে আমার মনে হয় খুব ভালো হতো। সেটা আমার কাছে মনে হলো আরেকটু হলেও মনে হয় বেশ ভালো হতো। এই মুভিতে একটা চেস সিকোয়েন্স আছে, সেটাও কিন্তু বেশ দেখতে ভালো লাগে। তো এই তো ওভারঅল গেল মুভির কোথায় কী দৃশ্য, মুভিটাকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে, মুভিটাকে এক্সিকিউশন কেমন হয়েছে, এই নিয়ে আলোচনা। এবার যদি মুভির আমি বিজিএমের কথা বলি, তো এস থামান এই মুভিতে বিজিএম দিয়েছে এবং বিজিএমগুলো শুনতে বেশ ভালো লাগে। যদিও এই বিজিএমের সঙ্গে থালাপতি বিজয়ের মাস্টারের বিজিএমের সিমিলারিটিস একটু মন দিয়ে শুনলে পাওয়া যায়, কিন্তু যখন আমি বড় পর্দায় মুভিটা দেখছিলাম, বিজিএমগুলো কিন্তু আমাকে অন্তত নাড়িয়েছে। দ্বিতীয় মুভির গান, এই মুভিতে টোটাল 3টে গান রাখা হয়েছে। লাস্টে জাট সং, যেটা থিম সং, সেই গানটা দেখানো হয়েছে সানি দেওয়ালের এন্ট্রিতে অংশীরাম এবং উর্বশী রাউতেলার একটা আইটেম সং। এবং সেই গানটা আসে যখন রণদীপ হুদার ব্যাপারে ডিটেলস বলা হয়, সে কোত্থেকে আসে, সে কেন এই গ্রাম, কেন সেই গ্রামের মানুষদের মারে, কেন সেই গ্রামগুলোর জমি দখল করে, তখন এই গানটি আসে। সত্যি কথা বলতে সরি বল গানটা আমার একটা ঠিকঠাক গান লেগেছে। এমন কোনো আইটেম গান লাগেনি যেটা দেখে আমি পুরো একদম ছিটকে যাবো, পাগলে যাবো, এরকম আইটেম সং দেখিনি, তা নয়। এর থেকে অনেক ভালো ভালো আইটেম সং আমরা সাউথের মুভি, বলিউডের মুভির থেকে এর আগে পেয়েছি। একটা ডিসেন্ট গান হয়েছে। তো ওভারঅল তোমরা যদি মনে করো তোমরা জাট দেখবে, তোমরা যদি মনে করো একটা টিপিক্যাল মশালা মুভি, অ্যাকশান মুভি দেখবে, তাহলে তোমরা জাট দেখতেই পারো। তবে জাট যারা দেখবে ঠিক করেছো, তাদেরকে আমি ছোট্ট একটা সতর্কীকরণ দিয়ে দিই। এই মুভিতে কিন্তু প্রচুর ভায়োলেন্স আছে, প্রচুর গলা কাটার সিন আছে। তো এই ব্রুটালিটি নিয়ে যাদের কোনো সমস্যা নেই, এই ব্রুটালিটি যারা সহ্য করতে পারো, তারা কিন্তু অবিলম্বে এই মুভিটি দেখতে পারো। তোমরা যারা বড় পর্দায় সিকান্দার দেখার জন্য মুখিয়েছিলে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে সিকান্দারের থেকে 1000 গুণ এটা একটা ভালো মুভি। এমন নয় যে ছিটকে দেবে, এমন নয় যে আউট অফ দ্য বক্স কোনো গল্প, কোনো কন্টেন্ট তোমরা পাবে। তবে স্ক্রিন প্লের মধ্যে যে পরিপক্কতা, যে আটোসাটো ব্যাপারটা আছে, সেটা পুরো মুভিতে তোমাদের এনগেজ করে রাখবে। থামানের বিজিএম ভালো, সানি দেওয়ালকে তোমরা পুরনো ফর্মে পাবে, তার সাথে এমন একটা ভিলেন পাবে যে তোমাদেরকে চ্যালেঞ্জ দেবে। সানি দেওয়ালের আগের মুভি, যেমন ঘায়েলের কথা বললাম, সেই মুভির তোমরা রেফারেন্স পাবে। রামায়ণটাকে বেশ সুন্দরভাবে গল্পের মধ্যে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো একটা টিপিক্যাল মশালা মুভির থেকে যা যা ফ্যাক্টর আমরা আজকের দিনে দাঁড়িয়ে এক্সপেক্ট করি, সেই সমস্ত কিছু কিন্তু তোমরা এই মুভির মধ্যে পাবে। তো এই ছিল জাট নিয়ে আমার ভাট বকা। তোমরা যারা জাট দেখেছো, তোমাদের কি মনে হলো জাট দেখে? জাট কি সত্যি একটি ভালো মুভি হয়েছে, না পুরোটাই ছড়িয়ে লাট করেছে? আমাকে কমেন্টে কিন্তু জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। যদি ভিডিও ভালো লাগে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার এখনও দরকার এবং আগামী দিনেও কিন্তু দরকার পড়বে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এবং শুধু সাপোর্ট বা সাবস্ক্রাইব করলেই হবে না, এই রকম ভিডিওর জন্যে নোটিফিকেশানের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।